আসসালামু আলাইকুম। বাংলা নিকেতনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল ইসলাম। আজকে আমরা কারক চেনার সহজ উপায় নিয়ে আলোচনা করব। যারা ক্লাসটিতে যুক্ত হচ্ছেন একটু ক্লাসটি ঠিকঠাক দেখতে এবং শোনা যাচ্ছে কিনা দুটি বিষয় একটু জানাবেন। ক্লাসটি একটু শেয়ারও করে দিবেন আপনাদের পরিচিত জনদের মধ্যে। আমরা বলেছিলাম যে এখন থেকে নিয়মিত হব, আমরা বাংলা নিকেতন থেকে এখন থেকে আমরা নিয়মিত হব এবং তারই ধারাবাহিকতায় আমরা সমাস চেনার উপায় একটি ক্লাস নিয়েছিলাম গতকালকে। আশা করছি ক্লাসটি যারা দেখেছেন বেশ উপকৃত হয়েছেন। আজকে আমরা কারক চেনার সহজ উপায় দেখব। কারকের বিস্তর লেকচার হবে না, কিন্তু কারকের যে বেসিক আলোচনা সেটা আজকে হবে আমাদের। আমরা এই আলোচনাটা আপনাদের মধ্যে উপস্থাপন করব। অনুগ্রহ করে আপনারা একটু ক্লাসটি শেয়ার করে দিবেন, সেই সাথে আপনার পরিচিত জন যারা আছেন তাদের মেনশন করে দিতে পারেন, যারা চাকরির প্রস্তুতি নিচ্ছে আমাদের সাথে একসাথে চাকরির প্রস্তুতি নিবে। আচ্ছা, আরেকটি ঘোষণা, সেটি হচ্ছে শুরুতেই দিয়ে নিচ্ছি, আমরা কিন্তু নতুন একটি পরীক্ষার ব্যাচ শুরু করতে যাচ্ছি। পূর্বের ব্যাচটিতে যারা ভর্তিকৃত ছিলেন তাদের নতুন করে ভর্তি হতে হবে না, কারণ একই প্যাটার্নে পরীক্ষা হবে, একই সিলেবাসে পরীক্ষা হবে। আপনারা অলরেডি পরীক্ষা দিয়েছেন, আমাদের 29টি পরীক্ষা শেষ হয়ে গিয়েছে সেই ব্যাচের, এবং একটি মূল পরীক্ষা এবং 5টি মডেল টেস্ট পরীক্ষা আরও বাকি আছে। তো অনেকেই আবার আগ্রহ প্রকাশ করছেন, সেহেতু আমরা আপনাদের আগ্রহকে প্রাধান্য দিয়েই নতুন একটি ব্যাচ শুরু করতে যাচ্ছি, এক্সাম ব্যাচ 2। এটি আমরা খুব শীঘ্রই শুরু করব। কালকে আপনাদেরকে আমি সিলেবাসটা দিব, সিলেবাসটা আপনাদেরকে কালকে দিয়ে দিব। কয়েকজন যুক্ত হয়ে গেলে আমি মূল ক্লাসে চলে যাব, মূল আলোচনায় চলে যাব। সেই সাথে আমাদের গ্রুপের মেম্বার কিন্তু প্রায় 1300 জন হয়ে গেছে। আমি গ্রুপের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এই নতুন যারা যুক্ত হবে আমাদের লাইভে, আপনারা একটু আমাদের এই গ্রুপে, বাংলা নিকেতন যে গ্রুপটি রয়েছে সেই গ্রুপেও আপনারা যুক্ত হয়ে যাবেন। আমাদের একটা পাবলিক গ্রুপ রয়েছে, তো আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি কমেন্টে, আপনারা অনুগ্রহ করে যুক্ত হয়ে যাবেন এবং সেই সাথে আপনার পরিচিত জন যারা আছেন তাদেরকে বাংলা নিকেতনের সাথে যুক্ত করে দিবেন, যাতে বাংলা নিকেতনের পরিবারের সদস্য সংখ্যা আর একটু বৃদ্ধি পায়। ওকে, ঠিক আছে, আমরা আলোচনায় চলে যাই, আমাদের মূল আলোচনায়। যারা পরবর্তীতে যুক্ত হবেন আপনাদের আহ্বান জানিয়ে রাখছি যে আমাদের ক্লাসটি অবশ্যই একটু শেয়ার করে দিবেন বন্ধুদের মধ্যে, যেন আমাদের ক্লাসটি অথবা বাংলা নিকেতন তাদের মধ্যে পৌঁছে যায়, তাদের কাছে পৌঁছে যায়। আজকে আমাদের আলোচনার যে বিষয়বস্তু সেটি হচ্ছে কি, কারক চেনার বা কারক নির্ণয়ের সহজ উপায়। আমরা খুব সহজে কিভাবে কারক নির্ণয় করতে পারি। আমরা তো একাডেমিক ভাবে, তারপর হচ্ছে চাকরি প্রস্তুতির জন্য বিভিন্নভাবে কিন্তু আমরা এই বিষয়গুলো পড়াশোনা করে থাকি। তো পড়াশোনা করতে করতে অনেক সময় কিন্তু আমরা মুখস্থ করে ফেলি, তাই না? অনেক সময় মুখস্থ করে ফেলি। তো মুখস্থ করতে গেলে যেটা হয় সেটা হচ্ছে, আমরা যখন পরীক্ষায় প্রয়োগ করতে যাই, যখন একটু ব্যতিক্রম চলে আসে তখন উত্তর করতে পারি না। আর আজকে আমরা এমনভাবেই দেখব যাতে আমরা খুব সহজে কারক যে কোনোভাবেই আসুক না কেন, একটা অপরিচিত শব্দ দিয়ে চাক না কেন, আমরা অবশ্যই উত্তর করতে পারবো। সেই বিষয়গুলো আজকে আলোচনা করব আমরা। তাহলে দেখুন, সমাসের মতো একইভাবে কারক থেকে যদি প্রশ্ন আসে তাহলে প্রথম প্রশ্নটা কেমন হতে পারে? কারক থেকে যদি প্রশ্ন আসে তাহলে প্রথম প্রশ্নটা আসতে পারে যে কারকটা কি।
এই যে কারক যে শব্দটি দেখতে পাচ্ছেন, এই কারক শব্দটি কিন্তু একটি তৎসম শব্দ, অর্থাৎ সংস্কৃত থেকে আসা একটি শব্দ কারক। এই কারক কোন ভাষা থেকে বা কোন শব্দ ভাণ্ডার থেকে আসা? তৎসম থেকে আসা, তাই না? কারক। এই কারক জিনিসটা গঠিত হয়েছে কি দিয়ে? কারক শব্দটার গঠন কি? আমি যখন আপনাদেরকে পড়াই তখন কিন্তু একেবারেই প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় দেওয়ার চেষ্টা করি। যেমন এই কারক শব্দটি গঠন হয়েছে কি দিয়ে, তারপর আমরা আস্তে আস্তে সংজ্ঞায়নে যাব বা কারক বলতে কি বুঝি সেই বিষয়গুলো দেখব, তারপর হচ্ছে প্রকারভেদে যাব, কোন প্রকারটা কিভাবে মনে রাখতে পারি, কোনটার সাথে কোনটা সম্পর্ক কি, এই বিষয়গুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। দেখুন এই কারক শব্দটির গঠন কি? এটার মূল হচ্ছে ক্রি, ক্রি যোগ নক অথবা অক, এইটা হচ্ছে প্রত্যয়, এটা হচ্ছে কি প্রত্যয়, আর এটা হচ্ছে কি প্রকৃতি। এটা কোন প্রকৃতি? এটা কি নাম প্রকৃতি নাকি ক্রিয়া প্রকৃতি? এটা ক্রিয়া প্রকৃতি, অর্থাৎ এটা হচ্ছে কি কৃত প্রত্যয় সাধিত শব্দ। এটা কি কৃত প্রত্যয় সাধিত শব্দ। এই ক্রি হচ্ছে করা, করা বোঝায় আর কি। তো এই যে করা, এইটার ক্রিয়ামূল কি কর, তার মানে হচ্ছে সংস্কৃত করা এর বাংলা ক্রিয়া হচ্ছে, বাংলা ক্রিয়ামূল হচ্ছে কর, এটা সংস্কৃত ক্রিয়ামূল হচ্ছে কি ক্রি। তাহলে করা, অর্থাৎ আপনি বুঝতে পারছেন যে এই কারক মানে হচ্ছে কি যা ক্রিয়া সম্পাদন করে অথবা যে ক্রিয়া সম্পাদন করে, যার মাধ্যমে ক্রিয়া সম্পাদন হয়, যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদন হয়, সেটাকে কি বলে? কারক বলে, তাই না? আচ্ছা, তাহলে কারকের গঠনটা কি? সে কৃত প্রত্যয় সাধিত শব্দ, তার কৃত প্রত্যয় কি? তাকে যদি আমি প্রকৃতি প্রত্যয় আলাদা করি কি হবে? ক্রি যোগ নক অথবা অক, এই প্রত্যয়টা এখানে যুক্ত হবে। এই কারক জিনিসটা কি? আমরা কিন্তু একটা ভুল সংজ্ঞা জানি। আমরা কি সংজ্ঞাটা জানি? যে কারক মানে হচ্ছে কোনো বাক্যে ক্রিয়া এর সাথে অন্যান্য পদের যে সম্পর্ক, ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে সম্পর্ক, তাকে কারক বলা হয়। আমরা এটা মুখস্থ করি প্রায় সময়, তাই না? এবং আমরা ছোটবেলা থেকে এটা পড়ে এসেছি। অনেক সময় এটা কিন্তু আমরা মাথায় কাজে লাগাই, যে কারণে আমাদের ভুলগুলো হয়। ক্রিয়ার সাথে অন্যান্য পদের সম্পর্ক মানেই কিন্তু কারক না, ক্রিয়ার সাথে অন্যান্য পদ নয়। এখানে এই শব্দটা আপনি একটু কাটিয়ে দিবেন, এটা হবে কি নাম পদ। ক্রিয়ার সাথে বাক্যে, বাক্যে যে ক্রিয়াটা থাকবে, এই ক্রিয়াটার সাথে আপনার অন্যান্য পদ নয়। অন্যান্য পদ তো বিভিন্ন পদ থাকে, অব্যয় থাকে, বিশেষ্য থাকে, বিশেষণ থাকে, সর্বনাম থাকে, ক্রিয়া থাকে, বিভিন্ন পদ থাকে, কিন্তু না, এখানে বলা হচ্ছে যে ক্রিয়ার সাথে নাম পদের যে সম্পর্ক, সেটাই হচ্ছে কারক। তাহলে পরীক্ষায় যদি আপনার প্রশ্ন আসে যে কারকটা কি, অনেক সময় 11 থেকে 20তম গ্রেডের রিটেন পরীক্ষাতেও আসতে পারে যে কারক কি, এটি কত প্রকার, কি কি, উদাহরণ সহ দাও, এরকম প্রশ্ন কিন্তু আসতে পারে রিটেনে। সেক্ষেত্রে আপনি কারকের সংজ্ঞাটা কি দিবেন? ক্রিয়ার সাথে, বাক্যে, কোনো বাক্যে ক্রিয়ার সাথে নাম পদের যে সম্পর্ক, তাকে বলা হচ্ছে কারক, অন্যান্য পদের সম্পর্ক না। কারণ অন্যান্য পদ বলতে কিন্তু এখানে অনেক পদকেই বোঝায়, প্রায় সবগুলো পদকেই বোঝায়, সবগুলো পদের সাথে ক্রিয়ার সম্পর্ককে কারক বলে না, নাম পদের সাথে। তাহলে নাম পদটা কি? নাম পদ হচ্ছে বিশেষ্য, নাম পদ কি বিশেষ্য, আর হচ্ছে সর্বনাম, বিশেষ্যের পরিবর্তে কি বসে? সর্বনাম বসে। এই যে সর্বনাম এবং বিশেষ্য, এর সাথে বাক্যে ক্রিয়ার যে সম্পর্ক, সেটাই হচ্ছে কারক। তাহলে এর সাথে কারক কোনটা হবে? কারক হবে অন্যান্য পদের যে সম্পর্ক, সেটাই হবে কারক। ঠিক আছে? আচ্ছা, আপনাদের কোনো প্রশ্ন তৈরি হলে প্রশ্নগুলো কমেন্টে করবেন, কমেন্টে রাখবেন, এবং আমি যেটা বলছি সেটা ঠিকঠাক বুঝতে পারছেন কিনা, ক্লিয়ার হচ্ছেন কিনা, এই বিষয়টাও আপনারা অবশ্যই অবশ্যই জানাবেন। যেটা বললাম যে এখানে একটা খুব মৌলিক কনসেপ্ট, এটা যে ক্রিয়ার সাথে অন্যান্য পদ নয়, ক্রিয়ার সাথে নাম পদের যে সম্পর্ক, অর্থাৎ ক্রিয়ার সাথে বিশেষ্য এবং সর্বনাম পদের যে সম্পর্ক, সেটাকে বলা হচ্ছে কারক। তাহলে কারকের একেবারে বেসিক যে বিষয়বস্তু ছিল সেটা কিন্তু আমরা দেখলাম। এখন আসেন, এই কারকটা পড়তে হলে অবশ্যই আমাদের কি পড়তে হয়, কি জানতে হয়? কারকের সাথে কি শুধু কারক নির্ণয় থাকে নাকি বিভক্তি যুক্ত থাকে? কারকের সাথে কিন্তু বিভক্তিও আমাদের নির্ণয় করে নিতে হয়। তাহলে কারকের সাথে যে বিভক্তি যুক্ত হয়, এই বিভক্তিগুলোর নাম কি বা পরিচয় কি, এটা আমি একটু পাশাপাশি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। দেখুন, বিভক্তি কি? বিভক্তি হচ্ছে শব্দের মধ্যে কোনো শব্দের সাথে সে যখন বসে, বিভক্তি সবসময় শব্দের শেষে বসে। বিভক্তি কোথায় বসে? শব্দের শেষে বসে। তো একটা শব্দ সে পদ হইতে হলে, অর্থাৎ একটা শব্দকে যদি আপনি পদ বলতে চান, তাহলে অবশ্যই তার সাথে বিভক্তি থাকতে হবে।
কোন শব্দের সাথে যদি বিভক্তি না থাকে তাহলেও সে পদ হইতে পারে, অবশ্যই সেখানে শূন্য বিভক্তি আছে। তাহলে বাক্যে খেয়াল রাখবেন, বাক্যের মধ্যে একটি বাক্যের মধ্যে সকল যে শব্দ ব্যবহার হয়েছে সেই শব্দগুলোর একটার সাথে আরেকটার অন্বয় সাধন বা সম্পর্ক সাধনের জন্য আমি অতিরিক্ত একটা অংশ শব্দের শেষে যুক্ত করি, সেটার নামই হচ্ছে বিভক্তি। সেটার নাম কি? বিভক্তি। যেমন ধরেন আমি যদি বলি শেয়ার ডান, ধন্যবাদ আপনাকে হুমায়রা, ধন্যবাদ জানাচ্ছি, শেয়ার করে দিয়েছেন। অন্যান্যরাও শেয়ার করে দিবেন এবং বন্ধুদের মেনশন করে দিবেন যাতে তারাও ক্লাসটি দেখতে পায়। আমরা বাংলা নিকেতনের কার্যক্রম আবারও পুরোদমে শুরু করে দিচ্ছি এবং বলে রাখি বাংলা একটি ফুল কোর্স দিব, বাংলা একটি ফুল কোর্স দিব। সেই সাথে এটার সাথে বেনিফিট কি পাবেন? বেনিফিট পাবেন হচ্ছে আমি লেকচার শিট নয়, আমি আপনাদেরকে দিব হচ্ছে আমার হ্যান্ড নোট, অর্থাৎ আমি যেভাবে আপনাদেরকে ক্লাস নিই, যেভাবে ক্লাসে উপস্থাপন করি সেটাই আমি খাতায় লিখেছি, খাতায় লিখে সেই হ্যান্ড নোটগুলো আপনাদেরকে দিয়ে দিব। ওকে, আর আপনারা প্র্যাকটিস করার জন্য তো যে যার বই থাকবেই, সেখান থেকে আপনারা প্র্যাকটিস করবেন বেশি বেশি করে। এটা একদম ফ্রি দিয়ে দিব। এখন পর্যন্ত আমার হ্যান্ড নোটগুলো কাউকেই দিই নেই, এগুলো আপনাদেরকে দিয়ে দিব যখন ফুল কোর্সটা রেডি করে আপনাদের সামনে উপস্থাপন করব। এবং এটা ফিউ একেবারেই কম ফি রাখবো যাতে সবাই কোর্সটি করতে পারেন। ওকে, তাহলে দেখুন বিভক্তিটা কি বললাম? বিভক্তি হচ্ছে বাক্যে অন্তর্গত প্রত্যেকটা শব্দের সাথে একটা শব্দের আরেকটা শব্দের যে সম্পর্ক সাধন করে থাকে, কোনো একটা শব্দের শেষে বসে অতিরিক্ত অংশ যেটার কোনো অর্থ হয় না, সে হচ্ছে কি বিভক্তি। যেমন আমি যদি বলি আমার বাবার নাম রহিম, হ্যাঁ একটা নাম দিলাম, আমার বাবার নাম রহিম, একটা বাক্য লিখলাম, তাই না? একটা বাক্য লিখলাম। এখন দেখুন এই শব্দটার সাথে এই শব্দটার সম্পর্ক আছে না? এই শব্দটার সাথে এটার সম্পর্ক আছে, এটার সম্পর্ক আছে। যদি সম্পর্ক না থাকে, সিকোয়েন্স মেনটেন না হয়, আসক্তি যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু বাক্য তার গুণ হারিয়ে ফেলে, অর্থাৎ এটা একটা সার্থক বাক্য হবে না। তাহলে এইখানে আমার বিভক্তিটা কি কাজে লাগলো দেখেন, এই যে আমার, এটার মূল শব্দ হচ্ছে আমার, আর এটা বাবার, এখানে মূল শব্দটা কি? বাবা। আর এটার নাম তো নাম এই মূল শব্দ, আর রহিম তো রহিম এই মূল শব্দ। এখন আপনি দেখেন আমি উপরে বিভক্তি যুক্ত ছিল আর নিচে বিভক্ত যুক্ত ছাড়া লিখলাম, তাহলে কি হলো? আমা বাবা নাম রহিম। বাক্যটা কি পরিপূর্ণ হইল? হয় নাই। একটা শব্দের সাথে কি আরেকটা শব্দের সম্পর্ক স্থাপন হইল? হয় নাই। এই জন্যই এই যে এইখানে একটা র বিভক্তি, এইখানে একটা র বিভক্তি ব্যবহার করতে হলো। অর্থাৎ এটাই বুঝাচ্ছি যে বিভক্তিটা আপনি কোথায় ব্যবহার করবেন? বাক্যে অন্তর্গত শব্দের শেষে। কোন শব্দের শেষে? বিভক্তি কিন্তু শব্দের শেষে বসে, প্রত্যয় শব্দের শেষে বসে, উপসর্গ শব্দের আগে বসে, অনুসর্গ শব্দের পরে বসে। শব্দের পরে বসে তিনটা জিনিস মনে রাখবেন, এটা কিন্তু এমসিকিউ আসা প্রশ্ন, যে নিচের কোনটি শব্দের আগে বসে আর নিচের কোনগুলো শব্দের পরে বসে, এভাবে কিন্তু পরীক্ষায় প্রশ্ন এসেছে। তাহলে কি কি শব্দের পরে বসে? আপনার অনুসর্গ শব্দের পরে বসে, বিভক্তি শব্দের পরে বসে, প্রত্যয় শব্দের পরে বসে। তবে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে সব প্রত্যয় এবং বিভক্তি এগুলোর কোনো অর্থ হয় না। প্রত্যয় এবং বিভক্তির কোনো অর্থ হয় না, এরা কোনো অর্থ দিতে পারে না। তাহলে এখানে আমার একটা বাক্যকে পরিপূর্ণ করতে, একটা পদ তৈরি করতে সেখানে বিভক্তির প্রয়োজন হয়। তাহলে আশা করছি বিভক্তির কনসেপ্টটা ক্লিয়ার। এখন আসেন আমরা দেখি মণিকৃষ্ণ রায় শেয়ার করে দিয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আসুন আমরা দেখি বিভক্তিটা কি দেখলাম। বিভক্তিটা কয় প্রকার বলুন তো? বিভক্তি কয় প্রকার? বিভক্তি কয় প্রকার? অনেকেই বলবেন বিভক্তি হচ্ছে 7 প্রকার। অনেকেই বলবেন বিভক্তি কয় প্রকার? 7 প্রকার। কিন্তু আসলে কি বিভক্তি 7 প্রকার? না, বিভক্তি কিন্তু 7 প্রকার না। বিভক্তি হচ্ছে 2 প্রকার। বিভক্তি কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে কি নাম বিভক্তি, আর একটা হচ্ছে কি ক্রিয়া বিভক্তি। নাম বিভক্তি আর একটা হচ্ছে ক্রিয়া বিভক্তি। ক্রিয়া বিভক্তি কোনগুলো? ক্রিয়া বিভক্তিগুলো হচ্ছে আপনি যখন বলেন যে তিনি আজ এখানে আসবেন, এই যে আসের সাথে আপনি ব্যান যুক্ত করে দিয়েছেন, এটা হচ্ছে ক্রিয়া বিভক্তি। তো ক্রিয়া বিভক্তির আর কোনো প্রকারভেদ নাই, এটা হচ্ছে ক্রিয়ার শেষে বসে। আর নাম বিভক্তিগুলো হচ্ছে 7 প্রকার। নাম বিভক্তি কয় প্রকার? 7 প্রকার। বিভক্তি হচ্ছে 2 প্রকার। বিভক্তি 2 প্রকার আর নাম বিভক্তি হচ্ছে 7 প্রকার। প্রথমা বা শূন্য বিভক্তি, দ্বিতীয় বিভক্তি, তৃতীয় বিভক্তি, চতুর্থী বিভক্তি, তারপর হচ্ছে পঞ্চমী বিভক্তি, ষষ্ঠী, তারপর হচ্ছে সপ্তমী। এই হচ্ছে 7টি প্রকার বিভক্তির।
নাম বিভক্তির 7 প্রকার, আর বিভক্তি হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে নাম বিভক্তি, একটা হচ্ছে ক্রিয়া বিভক্তি। নাম বিভক্তি হচ্ছে 7 প্রকার, প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। প্রথমা বিভক্তি হচ্ছে শূন্য, শূন্য অর্থাৎ এখানে কোনো বিভক্তি যুক্ত হয় না। যেমন কিছুক্ষণ আগে দিয়েছিলাম যে আমার বাবার নাম রহিম, নামের সাথে কোনো কি নাই, নামটার সাথে কি নাই, কোনো বিভক্তি যুক্ত নাই, তবে এখানে একটা শূন্য বিভক্তি আছে। রহিম শব্দটার সাথে কোনো বিভক্তি নাই, কিন্তু এখানে একটা বিভক্তি আছে, যেটা হচ্ছে শূন্য বিভক্তি, যেটা নাই, অর্থাৎ অবিভক্তি বা শূন্য বিভক্তি। দ্বিতীয় বিভক্তি কি? দ্বিতীয় বিভক্তি হচ্ছে কে রে। দ্বিতীয় বিভক্তি কি? আচ্ছা, রিলস দিব না, সুন্দর পরামর্শ। হ্যাঁ, রিলস ভিডিও দিব, কিছু ছোট ছোট ভিডিও করব, ছোট ছোট ভিডিও করে সেগুলো রিলস দিব নিয়মিতই, এটা ভালোই রিচ হয়। আচ্ছা, সুন্দর পরামর্শের জন্য ধন্যবাদ জানাচ্ছি। দেখুন, দ্বিতীয় বিভক্তি আমি যখন থেকে বাংলা নিকেতন শুরু করেছি তখন থেকে আপনারা কিন্তু আমাকে সুন্দর সুন্দর পরামর্শ দিয়েছেন, এখনো দিচ্ছেন। এটা খুব ভালো লাগছে যে আপনারা চাচ্ছেন বাংলা নিকেতনটা ধীরে ধীরে মানুষের কাছে একটু পৌঁছে যাক। যাই হোক, দ্বিতীয় বিভক্তি হচ্ছে কে রে। তৃতীয় বিভক্তি কি? দ্বারা, দিয়া, কর্তৃক, তাই না? আচ্ছা, চতুর্থ বিভক্তি কি? কে রে, জন্ম, নিমিত্ত। আচ্ছা, পঞ্চমী বিভক্তি কি? পঞ্চমী বিভক্তি হচ্ছে হতে, থেকে, চেয়ে। আচ্ছা, ষষ্ঠী বিভক্তি কি? ষষ্ঠী বিভক্তি হচ্ছে র, এর। আর সপ্তমী হচ্ছে এ, অন্তস্থ, তে, এগুলো হচ্ছে সপ্তমী বিভক্তি। আমাদের বিভক্তিগুলো একটু মনে রাখতে হবে, কারণ হচ্ছে এই বিভক্তিগুলো দিয়ে আমরা কিন্তু অনেক সময় কারক নির্ণয় সহজেই করে ফেলতে পারবো। কিভাবে? যেমন ধরেন আপনাদেরকে যদি বলি দ্বারা, দিয়া, কর্তৃক, এই যে তৃতীয় বিভক্তি দেখতে পাচ্ছেন, এই তৃতীয় বিভক্তি বেশিরভাগ কোথায় থাকে? করণ কারকে। করণ কারকে কি থাকে? দ্বারা, দিয়া, কর্তৃক থাকে, বেশিরভাগই থাকে। আর হতে থেকেছে এটা কোথায় থাকে? এটা থাকে হচ্ছে অপাদান কারকে। তাহলে আমরা এই বিভক্তিগুলো দিয়েও কিন্তু প্রায় সময় কারক নির্ণয় করতে পারবো। আবার দেখেন আপনি র, এর, এটা হচ্ছে সবসময় সম্বন্ধ কারক, একটা নতুন কারক। এই সম্বন্ধ কারকের সাথে সবসময় কি হবে? এই র, এর, অর্থাৎ ষষ্ঠী বিভক্তি যুক্ত হবে। আচ্ছা, তাহলে আমরা কিন্তু এভাবেও বিভক্তি দিয়েও কিন্তু মনে রাখতে পারি যে কয়টা কারকের মধ্যে সরাসরি এগুলি ব্যবহৃত হয়। তারপরে আসেন আমরা আরেকটু যদি দেখি, এখন কারকের প্রকারভেদ দেখব। বিভক্তিগুলো মনে রাখবেন, ক্লিয়ার কিনা, কনসেপ্টটা ক্লিয়ার কিনা, বিভক্তির কনসেপ্টটা ক্লিয়ার কিনা। যদি ক্লিয়ার হন তাহলে চলুন আমরা আমাদের কারকের প্রকারভেদগুলো, পাশাপাশি কোন কারকটা কিভাবে চিনব উদাহরণ সহ দেখব। এছাড়াও কিছু কারক নির্ণয় দিব যেগুলো আমাদের কনফিউশনে ফেলে দেয়। আচ্ছা, তাহলে চলুন দেখি কারক কত প্রকার। কারক কয় প্রকার? কারক হচ্ছে 6 প্রকার। তো এই যে কারক যে 6 প্রকার, এই 6 প্রকারের মধ্যে কি কি? এক হচ্ছে কি? কর্তৃকারক। 2 হচ্ছে কি? কর্মকারক। 3 হচ্ছে কি? অপাদান কারক, অপাদান কারক। 4 হচ্ছে কি? করণ কারক। 5 হচ্ছে অধিকরণ কারক, অধিকরণ কারক। 6 নম্বরে হচ্ছে সম্প্রদান কারক। তবে সম্প্রদানটা এখন আর নাই, এই সম্প্রদান কারকের পরিবর্তে কি আনা হয়েছে? সম্বন্ধ কারক। ঠিক আছে, সম্বন্ধ কারক এটা। তো এইটাকে কোথায় নেওয়া হয়েছে? এইটাকে কর্মকারকের অন্তর্ভুক্ত করা হয়েছে, এটাকে কর্মকারকের অন্তর্ভুক্ত করা হয়েছে, সম্প্রদানকে। তো সম্প্রদান কারককে কর্মকারকের অন্তর্ভুক্ত করা হয়েছে। এইটা একবার পরীক্ষায় প্রশ্ন এসেছিল যে কোন ব্যক্তি অথবা কোন সাহিত্যিক বা কোন কবি, কোন বিশিষ্ট ব্যক্তি এই সম্প্রদান কারককে তিনি কি করেছেন? তিনি অস্বীকার করেছেন, অথবা এই সম্প্রদান কারককে তিনি রাখতে চাননি। কে? রবীন্দ্রনাথ ঠাকুর। তার নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি বলেছেন যে এই সম্প্রদান কারক দরকার নাই। কারণ কি? সম্প্রদান কারক যে জিনিস, এই কর্মকারক একই জিনিস, একই জিনিস। যেমন ধরেন আমি যদি বলি ভিক্ষুককে ভিক্ষা দাও, এখানে আপনি সত্য ত্যাগ করে দিচ্ছেন, কিন্তু কাকে দিচ্ছেন? ভিক্ষুককে দিচ্ছেন। এই যে ভিক্ষুককে দিচ্ছেন আপনি, ভিক্ষুক যে শব্দটা, এই শব্দটাই হচ্ছে কি? কর্মকারক। আবার এটা যেহেতু সত্য ত্যাগ করে দিচ্ছে, এই জন্য বলা হচ্ছে সম্প্রদান।
তাহলে এটাই কি কর্মকারক আবার সম্প্রদানক, সুতরাং দুইটা রাখার দরকার নাই, এটাকে শুধু কর্মকারক করা যায়। এই জন্য নতুন যে বোর্ড বইয়ের যেটা রয়েছে সেখানে কিন্তু 6 প্রকার হলেও সম্প্রদানকে বাতিল করে দিয়ে সম্বন্ধকারক যুক্ত করা হয়েছে। সম্বন্ধকারকটা কি সেটাও আমরা আলোচনা করব। তাহলে আসেন প্রকারভেদগুলো লেখা থাকুক, আমি একটু এখানে বিস্তর আলোচনাটা দেখিয়ে দিই কিভাবে মনে রাখবেন কোন কারকটা কি। আমি উদাহরণ সহ দিব, পাশাপাশি লিখে দিব, এটা একটু মনে রাখার চেষ্টা করবেন। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে। আচ্ছা দেখুন, এই যে কর্তৃকারক আমরা কিভাবে চিনব? একটা বাক্যের মধ্যে যে কর্মটা বা যে ক্রিয়াটা সম্পাদন করে, ক্রিয়া যেই সম্পাদন করুক, সে প্রাণী হোক, বস্তু হোক, যে কেউ হোক, যেই আপনার কর্মটা কি করে সম্পাদন করে সেই হচ্ছে কি কর্তা। মনে রাখতে হবে, যে কেউ, যে কোনো বস্তু, যে কোনো প্রাণী, যে কোনো জীব, যে কোনো জন্তু, যে কোনো পশু, যাই হোক না কেন, যে কোনো মানুষ, যার দ্বারাই কোনো একটা ক্রিয়া সম্পাদন হয় সে নিজেই হচ্ছে কর্তা। অর্থাৎ কাজ যে করবে সেই কর্তা। এই কলমটা লিখে, কলমটা ভালো লিখে, তাহলে লিখে কে? কলমটা ভালো লিখে, কলমটা, এখানে কলমটাই কর্তা। তবে এটার আলাদা একটা পরিচয় আছে, ঠিক আছে। এটাকে বলা হবে কি কর্মকর্তৃবাচ্য, মানে কর্মকর্তৃবাচ্যের কর্তা। কারণ হচ্ছে এখানে সে তো কর্ম, সে তো নিজে লিখতে পারে না, আরেকজনের দ্বারা লিখিত হয়, তাহলে তাকে দিয়ে লেখানো হচ্ছে, এখানে সে কর্তার মধ্যেই কাজ করছে, এই জন্য তার নাম হচ্ছে কর্মকর্তৃবাচ্যের কর্তা, ঠিক আছে। যেমন ধরুন বাঁশি বাজে, বাঁশি কি নিজে নিজে বাজতে পারে না, কিন্তু ক্রিয়াটা তাকে দিয়েই সম্পাদন করা হচ্ছে, বাক্যটা আমার সেটাই বলছে। সুতরাং এখানে কর্তার কিন্তু ডেফিনিশন বিভিন্ন রকম হবে। দেখুন তাহলে কর্তৃকারক আপনি চিনবেন কিভাবে? কর্তৃকারক বলেছি কি যে কোনো বাক্যে যেই ক্রিয়াটা সম্পাদন করে থাকুক না কেন সেই কর্তা। তাহলে সেই যদি কর্তা হয় তাহলে আপনি তাকে কি প্রশ্ন করে উত্তর পাবেন? কে অথবা কারা। আপনি যখন ক্রিয়াকে কে বা কারা দ্বারা প্রশ্ন করবেন, প্রশ্ন করে উত্তর পাবেন, তাহলে আপনি উত্তর করতে পারবেন যে এটা কোন কারক, অর্থাৎ এটা কর্তৃকারক। যেমন ধরেন আমি যদি বলি রহিম, আমি ছোট ছোট উদাহরণ দিচ্ছি আর কি, রহিম পড়ে। আচ্ছা রহিম পড়ে, আমি বলেছি কি রহিম পড়ে, এখানে বলতে পারি যে রহিম বই পড়ে, এটাও বলতে পারি, তবে ওটা পরের উদাহরণটা দেব। আমি একই স্ট্রাকচারের উদাহরণ দিয়ে সামনের দিকে আগাবো। বলছি কি যে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে আপনি যে উত্তরটা পাবেন সেটাই হচ্ছে কি কর্তৃকারক। তাহলে এখানে আপনি প্রশ্ন করতে পারবেন না কে পড়ে, প্রশ্ন করতে পারবেন কিনা কে পড়ে, এই প্রশ্নটা এখানে আপনি করতে পারেন। তার মানে এই যে রহিম দেখতে পাচ্ছেন, রহিম শব্দটা এটা হচ্ছে কি কর্তা আর এটা হচ্ছে ক্রিয়া, তাহলে রহিম হচ্ছে কর্তা, তার মানে এটা কর্তৃকারক। এবং দেখেন রহিমের সাথে এখানে কোনো বিভক্তি যুক্ত নাই, রহিমের সাথে কোনো বিভক্তিই নাই, রহিম নিজেই আসল শব্দ। সুতরাং এইখানে আপনি দেখেন খেয়াল করে যে সে যেহেতু আসল শব্দ, সুতরাং এই রহিমটা হচ্ছে কর্তৃকারকে প্রথমা বা শূন্য। তাহলে কর্তৃকারকটা কি কে বা কারা দ্বারা উত্তর করে আমি কর্তৃকারক পাচ্ছি, তাই তো। আচ্ছা কর্ম, কর্ম হচ্ছে এই যে কর্তা দেখতে পাচ্ছেন, কর্তা যে পড়াশোনার কাজটা করছে, রহিম যে পড়তেছে, সে কি পড়তেছে? অবশ্যই একটা বই পড়তেছে। তাহলে এই রহিম যাকে আশ্রয় করে পড়ার কাজটা করতেছে সেই হচ্ছে কর্ম, কর্তা। আপনি যে কাজটা করেন সেই কাজটা যাকে দিয়ে করেন বা যাকে আশ্রয় করে করেন, যাকে কেন্দ্র করে করেন সেই হচ্ছে কর্ম। যেমন আমি যদি বলি আপনি এটাকে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করলে আপনি উত্তরটা পেয়ে যাবেন, এই হচ্ছে কর্মকারক। মানে আপনি যদি যেমন রহিম কি পড়ে এরকম যদি উত্তর দেই, তাহলে আমরা প্রশ্নটা যদি এরকম করি রহিম কি পড়ে, উত্তরটা কি হয় রহিম বই পড়ে, তাই না। বাক্যটা হতে পারে কি রহিম বই পড়ে, এখানে যে বইয়ের নিচে দাগ দেওয়া থাকলো, তাহলে দেখুন তো রহিম কি পড়ে, রহিম বই পড়ে। রহিম হচ্ছে কর্তা, ক্রিয়াটা হচ্ছে পড়া, আর বইটা হচ্ছে কি কর্ম। কেন? রহিম যে পড়ার কাজটা করছে সে বইটাকে কেন্দ্র করে পড়ছে, এটা হচ্ছে তার কর্ম। তাহলে রহিম বই পড়ে, রহিম কি পড়ে, রহিম বই পড়ে। এই হচ্ছে আপনি কি দিয়ে উত্তর করতে পারছেন। সুতরাং এই বইটার সাথেও দেখেন কোনো ধরনের বিভক্তিযুক্ত নাই, যেহেতু কোনো ধরনের বিভক্তিযুক্ত নাই সেজন্য এটাকে আমরা বলছি কর্মকারকে শূন্য, কর্মকারকে শূন্য। আমি কিন্তু শেষে অনেকগুলো আমাদের যেগুলো সমস্যা হয়, যে বাক্যগুলো প্রায় একই রকম সমস্যা হয় চিনতে বা একটু পেস লেগে যায়, সেগুলো আলাদা আলাদা দিব। আর এখানে খুব শর্টকাটে আমরা একটু দিচ্ছি যে কিভাবে আমরা চিনতে পারি, এটা হচ্ছে প্রাথমিক উপায় আর কি।
প্রাথমিক উপায়। আর প্র্যাকটিসের বাইরে তো আর কিছু নয়, প্র্যাকটিস অবশ্যই বেশি বেশি করতে হবে। দেখেন অপাদান কারক, এই অপাদান কারকটা হচ্ছে আপনি তাকে যদি প্রশ্ন করেন কি হতে, কোথা হতে, হ্যাঁ কার চেয়ে, এইভাবে যদি প্রশ্ন করেন তাহলে উত্তর পাবেন হচ্ছে অপাদান কারকের। তবে এখানে অবশ্যই কি থাকবে, বিচ্যুতি থাকবে আপনার, এখানে হচ্ছে পালানো, তারপর হচ্ছে ভয় পাওয়া, তারপর হচ্ছে কোনো কিছু খসে পড়া, তারপরে হচ্ছে কোনো কিছু থেকে কোনো কিছু উৎপত্তি, জন্ম নেওয়া, জাত হওয়া, এগুলো থাকবে হচ্ছে অপাদান কারকে। তাহলে আমি যদি বলি যে আগে উদাহরণটা দেই, দেখুন যদি বলি গাছ হতে পাতা পড়ে, তাহলে এই যে গাছ হতে পাতা পড়ে, এটা আপনি খেয়াল করে দেখেন, গাছ হতে পাতাটা পড়ে, এখানে কি হচ্ছে, মাইনাস হচ্ছে, তাই না? এই যে হতে একটা বিভক্তি, হতে থেকে চেয়ে পঞ্চমী বিভক্তি, এই পঞ্চমী বিভক্তিটা কিন্তু অপাদান কারকে ব্যবহার হয়। তাহলে আপনি দেখেন এখানে একটা মাইনাস হচ্ছে, কি হচ্ছে, মাইনাস হচ্ছে মানে বিয়োগ হচ্ছে, তাই না? গাছ হতে পাতাটা পড়ে যাচ্ছে, তার মানে কি গাছটা গাছের জায়গায় আছে কিন্তু পাতাটা পড়ে গেল, এইটা হচ্ছে বিয়োগ হচ্ছে। যেমন ধরেন আমি যদি বলি ট্রেনটি ঢাকা থেকে রাজশাহী যাচ্ছে, তাহলে ঢাকা থেকে রাজশাহী যখন যাচ্ছে তাহলে ঢাকা থেকে গাড়িটি কি হচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে। এরকম যদি মাইনাস হয়ে যায় তাহলে অপাদান কারক হয়ে যাবে। আবার ধরেন স্কুল পালানো, হ্যাঁ আমি যদি বলি যে স্কুল পালিয়ে কি হওয়া যায় না, রবীন্দ্রনাথ হওয়া যায় না, এই যে স্কুল পালিয়ে কি হওয়া যায় না, রবীন্দ্রনাথ হওয়া যায় না, স্কুল থেকে পালিয়ে যাওয়া, তার মানে কি এখানেও মাইনাস। আমি যদি বলি আকাশ থেকে বৃষ্টি পড়ে, আকাশ থেকে বৃষ্টিটা পড়ে বিচ্যুতি হয়ে মাটিতে পড়ছে, তাহলে এখানেও কি হবে, এখানেও এটা মাইনাস হয়ে যাচ্ছে, মাইনাস হয়ে গেলেই তখন অপাদান কারক হয়ে যাবে। তাহলে আমরা দেখলাম যে এখানে অপাদান কারকটা চেনার একটা উপায় হচ্ছে কি, মাইনাস হওয়া, মাইনাস ফর্মুলা। আর এখানে কি থাকবে, পঞ্চমী বিভক্তি থাকবে, তবে অধিকরণেও কিন্তু পঞ্চমী বিভক্তি থাকবে, দুইটার পার্থক্য কিন্তু আমি আলোচনা করব। এর আগে আমরা কারকের ক্লাস নিয়েছিলাম 3টা পর্বে, এই 3টা পর্বের কারকের ক্লাস কিন্তু আপনারা করেছেন সবাই। যে কোনো প্রশ্ন তৈরি হলে বা বুঝতে অসুবিধা হলে অবশ্যই সাথে সাথে জানাবেন, তাহলে আপনাদের আমরা বুঝিয়ে দেব যেটাই সমস্যা হয় না কেন। আচ্ছা যাই হোক, করণ কারক, করণ কারককে যদি আপনি কি দিয়ে, তারপর হচ্ছে কিসের দ্বারা, কি উপায়ে প্রশ্ন করে, মানে একটা ক্রিয়া সম্পাদন হয়েছে কিভাবে, একটা ক্রিয়া কিভাবে সম্পাদন হয়েছে, এই প্রশ্নটা করে যদি আপনি কোনো উত্তর পান তাহলে আপনি বুঝবেন যে এটা হচ্ছে করণ কারক। ঠিক আছে? আচ্ছা আসেন তাহলে এই যে রহিম যে বই পড়ে, এটার উদাহরণটাই আমরা একটু দেই। রহিম, মনে করেন যে রহিম চোখে কম দেখে, সেজন্য সে চশমা ব্যবহার করে। কি ব্যবহার করে? চশমা ব্যবহার করে। এখন ধরেন আমি বললাম যে রহিম চশমা দিয়ে বই পড়ে, মানে সে চশমার সাহায্যে বইটা পড়ে, না হলে সে পড়তে পারে না। ঠিক আছে? তাহলে রহিম বইটা কি দিয়ে পড়ে, কিসের দ্বারা পড়ে, কি উপায়ে পড়ে, চশমা দিয়ে পড়ে, চশমা দ্বারা পড়ে, তাই না? চশমা ছাড়া সে পড়তে পারে না। এই যে চশমাটা, এটাই হচ্ছে উপকরণ বা একটা করণ, যন্ত্রপাতি। ঠিক আছে? এরকম যদি বুঝাই তাহলে করণ কারক হয়ে যাবে। এরকম ধরেন আমি বলি যে কৃষক লাঙল দিয়ে হাল চাষ করে, কৃষক গরু দিয়ে হাল চাষ করে, তাহলে যে গরু এবং লাঙল এই দুইটাই কি হাল চাষের একটা উপকরণ, একটা উপাদান। এবং এটা আমি প্রশ্ন করতে পারি যে কৃষক কি দিয়ে হাল চাষ করে, কৃষক কিসের দ্বারা হাল চাষ করে, কৃষক কি উপায়ে হাল চাষ করে, প্রশ্ন করতে পারি না? এবং প্রশ্ন করে কিন্তু আমি উত্তর পাচ্ছি যে সে লাঙ্গল দিয়ে করে, সে গরু দিয়ে করে, সে কুদাল দিয়ে চাষ করে, তাই না? এই ব্যাপারগুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এইরকম যদি হয় তাহলে আমরা উত্তর করব হচ্ছে করণ কারক। তারপরে আসেন অধিকরণ কারক। অধিকরণ কারকটা কি বুঝাবে, কি প্রশ্ন করবেন আপনি? অধিকরণ মানে হচ্ছে সময় এবং স্থান বোঝায়। অধিকরণ মানে কি? সময় এবং স্থান বোঝায়। তাহলে সময় এবং স্থান বোঝালেই কি হবে? অধিকরণ কারক। তাহলে কি প্রশ্নটা আসতে পারে? কোথায়, কখন, এই দুটি প্রশ্ন করলেই আপনি উত্তর পেয়ে যাবেন অধিকরণ কারকের। যেমন
যেমন আমি যদি বলি যে রহিম বিদ্যালয়ে গিয়ে বই পড়ে, রহিম কোথায় গিয়ে বই পড়ে? রহিম বিদ্যালয়ে গিয়ে বই পড়ে। ঠিক আছে, রহিম কোথায় গিয়ে বই পড়ে? বিদ্যালয়ে গিয়ে বই পড়ে। রহিম দুপুরবেলা বই পড়ে, রহিম দুপুরবেলা বই পড়ে। রহিম কখন বই পড়ে? এটাকে আমি বলতে পারছি কোথায়, সে কোথায় বই পড়ে? বিদ্যালয়ে। আমি আবার বলতে পারছি কি রহিম কখন বই পড়ে? আমি উত্তর করতে পারছি কি সে দুপুরবেলা বই পড়ে। তাহলে এই যে আমি উত্তর করতে পারছি দুইটা দিয়েই, এটা হচ্ছে অধিকরণ কারক, সময় এবং স্থান বোঝাবে, সময় এবং স্থান বোঝাবে। তারপরে আসুন আমি দেখি সম্বন্ধ কারকটা কি। আচ্ছা, সম্প্রদানটা তো কর্মকারক জাত, সম্প্রদানতা এটা হচ্ছে কি সত্য ত্যাগ করে, মানে মালিকানা ত্যাগ করে। হ্যাঁ, সত্য ত্যাগ করে দান, সত্য ত্যাগ করে দান। এটাও আপনি কাকে দ্বারা প্রশ্ন করতে পারবেন, কাকে দ্বারা প্রশ্ন করলেই আপনি উত্তর পেয়ে যাবেন। একটা জিনিস মনে রাখবেন, সম্প্রদান কারকটা হয় সবসময় ব্যক্তি, যাকে দেওয়া হয় সেই সম্প্রদান কারক, যা দেওয়া হয় তা কিন্তু সম্প্রদান না। যা দেওয়া হয় সেটা হচ্ছে কর্ম, যা দেওয়া হয় সেটা হচ্ছে কর্ম, আর যাকে দেওয়া হয় সেটা হচ্ছে সম্প্রদান। এখন যদি পরীক্ষায় সম্প্রদান থেকে প্রশ্ন আসে, তাহলে আপনাদের যাতে পেছ না লাগে এই জন্য বলে দিচ্ছি যে কি বললাম, যাকে দেওয়া হয় সেই হচ্ছে সম্প্রদান কারক, আর যা দেওয়া হয় সেটা হচ্ছে কর্মকারক। যেমন ধরেন আমি যদি বলি ভিক্ষুককে ভিক্ষা দাও। ঠিক আছে, এখানে যে ভিক্ষুককে, এটা কি ব্যক্তি, তাহলে কাকে ভিক্ষা দাও? ভিক্ষুককে ভিক্ষা দাও, এ হচ্ছে সম্প্রদান কারক। এই ভিক্ষুক হচ্ছে কি সম্প্রদান কারক, আর যে ভিক্ষা কি দিবেন, ভিক্ষা দিবেন, এটা হচ্ছে কর্মকারক। ভিক্ষা কিন্তু আমি সত্য ত্যাগ করে দান করে দিচ্ছি, এখন যাকে দান করে দিচ্ছি সে হচ্ছে সম্প্রদান, আর যা দিচ্ছি তা কিন্তু কর্ম, তা কিন্তু সম্প্রদান কারক না। তাহলে সম্প্রদান কারকের এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে। তারপরে রইল কি সম্বন্ধ কারক। সম্বন্ধ কারকটা হচ্ছে ষষ্ঠী বিভক্তি থাকবে সবসময়, এবং সম্বন্ধ হচ্ছে একটা সম্পর্ক বোঝায়। কিরকম সম্পর্ক বোঝায়? যেমন আমি যদি বলি অধিকার বুঝাইতে গিয়ে, অধিকার বুঝাইতে যদি আমি বলি, এখানে ছোট্ট করে লিখি, যেমন ধরেন বললাম রাজার রাজ্য, রাজার রাজ্য, এখানে কি রাজ্যটা কার? রাজার। তাহলে এই যে র বিভক্তিটা কি ষষ্ঠী, এখানে কি বোঝাচ্ছে? রাজার রাজ্য বলতে তার মালিকানা বোঝাচ্ছে। আবার ধরেন উপাদান বুঝাইতে আমি যদি বলি যে লোহার ঘর, অথবা লোহার তরবারি, পিতলের পিতলের বাটি, হ্যাঁ, খাসার থালা, এরকম যদি বলি তাহলে এগুলো উপাদান বোঝায়। আবার ধরেন আমি যদি বলি উপাদান আরো হতে পারে, যেমন ধরেন আমি যদি বলি ফুলের মধু, এখানে মধুটা কিসের? ফুলের। তাহলে এটা কি হচ্ছে সম্পর্ক, সম্বন্ধ মানে হচ্ছে কি সম্পর্ক। তাহলে একটা সম্পর্ক বুঝাইলেই সেটা হচ্ছে সম্বন্ধ কারক। আমরা আরো বিস্তারিত আলোচনা করব যখন আমরা এটা প্রকারভেদগুলো আলাদা আলাদা আলোচনা করব। তো আজকে আমরা আলোচনা করছিলাম যে কিভাবে সহজে আমরা চিনতে পারি, এই প্রশ্নগুলো দিয়ে, এই সিস্টেমটা দিয়ে আমরা কিভাবে সহজে চিনতে পারি, এই ব্যাপারটা আজকে একটু দেখার চেষ্টা করেছি আমরা। তারপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কিছু শব্দ, কিছু বাক্য আছে যেগুলো প্রায় একই রকম, একটু কনফিউশন ফেলে দেয় আমাদেরকে, সেই ব্যাপারগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। আপনারা যারা যুক্ত হয়েছেন, পরবর্তীতে যারা যুক্ত হবেন তারা মনোযোগ সহকারে সবগুলোই দেখবেন, তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে। দেখুন কি কি সমস্যা হয় আমাদের। যেমন কর্তা বলতে শুধু আমরা ব্যক্তিকেই বুঝি, কিন্তু শুধু ব্যক্তিই কর্তা হতে পারে না। টাকা দিয়ে আসেন, আমরা এটা একটু দেখি। হ্যাঁ, আজকে আমরা একটা দেখব। ধরেন আমি বললাম কি টাকায় টাকা আনে, আরেকটা দিলাম টাকায় সব হয়, আরেকটা দিলাম ধরেন টাকায় টাকা হয়। ঠিক আছে, টাকায় বাঘের দুধ মিলে। দেখেন এখানে একটা টাকা,
আপনারা একটু যারা আগের ক্লাসগুলো করেছেন অথবা আপনারা যারা জানেন তারা একটু আমি যেগুলোতে আন্ডারলাইন করে দিচ্ছি এটা কোন কারক বলবেন। প্রথম টাকায় কোন কারক, তারপরের টাকা কোন কারক, তারপরের টাকা কোন কারক, তারপরের টাকায় কোন কারক। এখানে এই টাকাটা কোন কারক, এই টাকাটা কোন কারক, তারপর হচ্ছে এখানে ভাগের দুধ এটা কোন কারক। আমি যেগুলো নিচে নিচে দাগ দিয়েছি এগুলো কোনটা কোন কারক একটু জানাবেন, এটা একটু জানাবেন, তাহলে আমি খুব সহজেই আপনাদের কি করতে পারবো, এটা আলোচনাটা ক্লিয়ার করতে পারবো আর কি। দেখুন টাকায় টাকা আনে, কে টাকা আনে, টাকা টাকা আনে, তার মানে কি এখানে টাকা আনার কাজটা কি করে, এখানে টাকা আনার কাজটা করতেছে কে, টাকা নিজে। তাহলে এই টাকাটা কি, যদিও বস্তু না, সরি যদিও এটা প্রাণী না বা তার কোনো কাজ করার সক্ষমতা নাই, তারপরেও সে কিন্তু এখানে ক্রিয়া সম্পাদন করেছে বাক্যে। তাহলে বাক্যের সেন্স অনুযায়ী সে হচ্ছে কি কর্তা, তার মানে এটা হচ্ছে কি কর্তৃকারক, সে হচ্ছে কর্তা। এখানে কি আছে শেষে অন্তস্থ অ, অর্থাৎ এটা হচ্ছে সপ্তমী বিভক্তি, তার মানে এটা কর্তৃকারকে সপ্তমী, কর্তৃকারকে সপ্তমী। তারপর দেখেন টাকায় টাকা আনে, এখানে আবার টাকার নিচে টান দিয়েছি। দেখুন টাকায় কি আনে, টাকায় কি আনে, এই যে টাকা আনার কাজটা করতেছে কাকে আশ্রয় করে, টাকাকে আশ্রয় করে, সে টাকা আনতেছে, তাহলে কাকে কেন্দ্র করে ক্রিয়াটা সম্পাদন হচ্ছে, টাকাকে কেন্দ্র করে। সুতরাং এই টাকা হচ্ছে কর্মকারক, এই টাকা কি কর্মকারক। তারপর দেখুন টাকায় সব হয়, টাকায় সব হয়। আচ্ছা কি দিয়ে সব হয়, কি দিয়ে সব হয়, টাকা দিয়ে সব হয়, তার মানে এটা কি একটা উপকরণ, এটা একটা মাধ্যম, কোনো কিছু হওয়ার মাধ্যম, ক্রিয়া সম্পাদনের মাধ্যম। তাহলে এটা হচ্ছে করণ কারক, এটা কি করণ কারক হয়ে গেল, করণ কারকে সপ্তমী। তারপর দেখেন টাকায় টাকা হয়, টাকায় টাকা হয়, কি হতে টাকা হয়, কি হতে টাকা হয়, টাকা হতে টাকা হয়। তাহলে এখানে জাত বোঝাচ্ছে, জাত উৎপন্ন বোঝাচ্ছে, উদ্ভাবন বোঝাচ্ছে, জন্ম বোঝাচ্ছে। সুতরাং এইটা হচ্ছে অপাদানে সপ্তমী, এটা হচ্ছে অপাদান। তারপরে কি বললাম, আচ্ছা এই টাকাটা কিন্তু কর্ম, হ্যাঁ এই টাকাটাও কি কর্ম হবে। টাকায় বাঘের দুধ মিলে, টাকায় বাঘের দুধ মিলে, আপনি বলুন তো যে কি দিয়ে, কি দিয়ে বাঘের দুধ মিলে, টাকা দিয়ে, টাকা দিয়ে কি মিলে, বাঘের দুধ মিলে। তাহলে এই কি দিয়ে উত্তর করতে পারছি, এই টাকাই হচ্ছে করণ কারক, আর বাঘের দুধ মিলে, এই বাঘের দুধ এইটা হচ্ছে আপনার কি বলবো এটাকে কি দ্বারা উত্তর করতে পারছি, সুতরাং এটা হচ্ছে কর্মকারক। তাহলে এখানে এরকম সমস্যাগুলো হয়, কিন্তু আমরা এইভাবে আলাদা করতে পারি, এভাবে আলাদা করে আমরা দেখতে পারি যে কোনটা কোন কারক হয়। আজকে আমরা শুধুমাত্র দেখলাম, একদম বেসিক আলোচনা করলাম যে কোন কারকটা কি, সেই বিষয়টা আমরা একটু আলোচনা করার চেষ্টা করেছি। পরবর্তী ক্লাসে অথবা আপনাদের আমি ইউটিউব লিঙ্কগুলো দিয়ে দেবো না, আমাদের কিন্তু কারকের 3টা পর্বে কিন্তু বিস্তর ক্লাস হয়েছে, একেবারে বড় ক্লাস হয়েছে, হ্যাঁ। তো সেখানে বিস্তর আলোচনা করা হয়েছে, আপনারা কারকের ক্লাসগুলো সেখান থেকে দেখে নেবেন। আর আমি যদি সময় পাই তাহলে কারকের উপর আরও ক্লাস নিব, প্রকারভেদগুলো আরও বিস্তারিত আলোচনা করার জন্য। যদিও আলোচনা করা হয়েছে একবার, সেগুলো দেখবেন যে কারক পর্ব 1, কারক পর্ব 2, কারক পর্ব 3 এভাবে কিন্তু দেয়া আছে। আমার ইউটিউব চ্যানেলও কিন্তু আপলোড করা আছে। আপনারা জানেন যে বাংলা নিকেতন নামে আমার একটা ইউটিউব চ্যানেলও আছে, সেখানে আপনারা ক্লাসগুলো ধারাবাহিকভাবে পেয়ে যাবেন এবং সেখানে আমি প্লে লিস্ট করে রেখেছি আলাদাভাবে। আর যেটা বলছিলাম যে আমাদের ব্যাচ কিন্তু পরিকল্পনা কালকেই করে ফেলবো এবং কালকেই আপনাদেরকে ব্যাচ পরিকল্পনা জানিয়ে আমরা আমাদের এক্সাম ব্যাচ 2 শুরু করে দিব। সেখানে আপনারা সবাই নিয়মিত পরীক্ষা দিবেন এবং পরীক্ষাগুলো কিন্তু হবে ওয়েবসাইটের মাধ্যমে। পরীক্ষাগুলো কোথায় হবে, পরীক্ষাগুলো ওয়েবসাইটের মাধ্যমে হবে। সেখানে নেগেটিভ, তারপর হচ্ছে কত নম্বর পেয়েছেন, নির্দিষ্ট সময়, সব কিছু একদম পরীক্ষার হলে পরীক্ষা দেওয়ার মতো একটা পাবেন এবং ফলাফলও ওভাবেই পাবেন। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই থাকছি, আল্লাহ হাফেজ।